আয়ারল্যান্ডের ত্রিদেশীয় টুর্নামেন্ট ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের লক্ষ্যের কথা তুলে ধরবেন অধিনায়ক মাশরাফি। দলের সুযোগ পেয়ে রোমাঞ্চিত মেহেদী মিরাজ। মেসির রেকর্ড 500তম গোলে রিয়ালের স্বপ্ন বিধ্বস্ত। বার্সেলোনার খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকদের গগন কাঁপানো উল্লাস। আবাহনী ক্লাব থেকে বহিষ্কৃত 5 ফুটবলারের নিষেধাজ্ঞা বিধিসম্মত নয় ঘোষণা বাফুফের। ফুটবলাররা খেলতে পারবেন সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে। এবং অভিজ্ঞ দল গড়েও শিরোপা জয়ের আশা দেখছে না মোহামেডানের ফুটবলাররা। পেশাদার লীগ ফুটবলে সুযোগ পেয়েও আর্থিক জটিলতার কারণে নাম প্রত্যাহার ফকিরাপুলের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। শুরুতেই ক্রিকেটের খবর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে 26 এপ্রিল মধ্যরাতে দেশ ছাড়বে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দলের লক্ষ্যের কথা তুলে ধরবেন। সবকিছু ঠিক থাকলে মিরপুরের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হবার কথা রয়েছে। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও অন্য দলটি হল নিউজিল্যান্ড। সিরিজে আইরিশদের বিপক্ষে 2টি ও নিউজিল্যান্ডের বিপক্ষে 2টি ওয়ানডে খেলবে মাশরাফির দল। পয়েন্ট টেবিলের সেরা দল চ্যাম্পিয়ন হবে। থাকছে না কোনো ফাইনাল নির্ধারণী ম্যাচ। আয়ারল্যান্ডের সিরিজের আগে ইংল্যান্ডে 10 দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ। আয়ারল্যান্ড পর্ব শেষ করে টাইগারদের মিশন ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি। 1 জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর 5 ও 9 এপ্রিল গ্রুপের অন্য 2 প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি 2টি ম্যাচে অংশ নেবে টাইগাররা। এই 2 সিরিজকে সামনে রেখে মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা তুলে ধরবেন মাশরাফি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পাওয়ায় নিজেকে সৌভাগ্যবান ভাবছেন বাংলাদেশ ক্রিকেট দলের উদীয়মান তারকা মেহেদী হাসান মিরাজ। দলের সুযোগ পেলে অনূর্ধ্ব 19-এর হয়ে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডে ক্যাম্পের সিদ্ধান্তকে বেশ বড় সুযোগ বলেও মনে করছেন এই ডানহাতি অলরাউন্ডার। অভিষেকেই বাংলাদেশের হয়ে এমন চমক দেখিয়েছেন কখন কে কবে। শুরুতেই বাজিমাত করে বিশ্বকে তাক লাগিয়ে দেয়া অভিষেক আর বাঘের হুঙ্কারে তছনছ প্রতিপক্ষ শিবির। মেহেদী হাসান মিরাজের রাজস্বিক অভিষেকের গল্পগুলো এমনই। জাদুকরী অভিষেকের পর দলে আসন মোটামুটি পাকাপোক্ত করেছেন। মর্যাদার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন। মিরাজ জানালেন, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পাওয়াটা তার জন্য বেশ গর্বের। টুর্নামেন্টে আসলে নিজে খেলতে পারবো এরকম ভাবতেও পারিনি ফার্স্টের দিকে, বাট চান্স পেয়ে খুব ভালো লাগতেছে। আর চেষ্টা করবো নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য এবং দেশের হয়ে সর্বোচ্চটা করার জন্য। যে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে আগেও খেলার অভিজ্ঞতা আছে এই অলরাউন্ডারের। সেগুলো বেশ কাজে আসবে বলে মনে করছেন এই 19 বছর বয়সী ক্রিকেটার। সেই সাথে ইংল্যান্ডে 10 দিনের ক্যাম্পে সুযোগ পাওয়াটাও বেশ কাজে দেবে বলে মন্তব্য মিরাজের। ইংল্যান্ডের কন্ডিশন কিভাবে হয়, আমি আন্ডার 19 যখন খেলেছি ওখানে আমি দেখেছি, ওখানে আসলে ওরকম টার্ন করে না, উইকেটে বল বাউন্স থাকে। এগুলো আমি আমার মাথায় আছে, বাট চেষ্টা করবো নিজের সর্বোচ্চটা দিয়ে বেস্ট খেলার জন্য। এটা আমাদের জন্য বিগ অপরচুনিটি আর খুব ভালো জিনিস যে 10 দিন আগে আমরা যাচ্ছি। অভিষেকেই বোলিং জাদুতে প্রতিপক্ষকে যতটা বিধ্বস্ত করেছেন এই স্পিনার, ব্যাটিং এ ছিলেন ততটাই নড়বড়ে। টেস্টে প্রথম 50 দেখা পেয়েছেন ক্যারিয়ারের নবম ইনিংসে। তবে ওয়ানডেতে নিজের অভিষেকেই তুলে নিয়েছেন 50। শুরু সেই ব্যর্থতার প্রসঙ্গ তুলতেই মিরাজের মুখে নিঃস্ব হাসি। সাথে শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞতার কথা তুলে ধরলেন মিরাজ। প্রথম দিকে একটু প্রেসারে ছিলাম, কারণ বুঝতেই তো পারতেছেন ইন্টারন্যাশনাল খেলা অনেক টাফ খেলা। সিনিয়র প্লেয়ার যখন আমার সাথে ডিসকাস করলো যে ইন্টারন্যাশনাল ব্যাটিং আসলে করাটা অনেক টাফ, এখানে নিজেকে প্রস্তুত করতে হলে আরো অনেক স্ট্রং হয়ে ব্যাটিং করতে হবে, এবং বিশেষ করে সিনিয়র প্লেয়ার আমাকে অনেক হেল্প করছে। মেহেদী মিরাজদের হাত ধরে সফলতার কক্ষপথে টাইগারদের যে পদচারণা, সেটি অব্যাহত থাকুক, এমনটাই কামনা। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। Higuain cerca e trova Dybala in mezzo a 3, contenuto, tocco di ritorno Dybala! সিরিয়াতে দুর্বল জেনোয়াকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। সাবেক ইংলিশ তারকা ফুটবলার ডেভিড বেকহামকে সংবর্ধনা দিল পিএফএ। 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার নন স্টিক কুকওয়্যার।
এবার এল ক্লাসিকোর খবর। জাদুকরী এক ম্যাচ উপভোগ করল ফুটবল বিশ্ব। স্প্যানিশ ফুটবলে এই মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন লিওনেল মেসি। তার জোড়া গোলেই এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে 3-2 গোলে হারালো বার্সেলোনা। এই জয়ে লা লিগায় শিরোপার আশা টিকে রইল কাতালানদের। যদিও নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই নেইমারবিহীন বার্সেলোনাকে চেপে ধরে রিয়াল মাদ্রিদ। 2 মিনিটে স্যামুয়েল 28 মিনিটে ক্যাসেমিরোর গোলে 1-0 লিড নেয় রিয়াল মাদ্রিদ। পরই পিকের হেড প্রতিহত করে বার্সেলোনাকে গোল বঞ্চিত করেন রিয়াল গোলরক্ষক নাভাসের মতোই রিয়ালের, তবে বদলি খেলোয়াড় হামেস রদ্রিগেজের গোলে আবারও ম্যাচে ফেরে 10 জনের দলে পরিণত হওয়া রিয়াল মাদ্রিদ। সারা বিশ্বে চলছে মেসির বন্দনা। কাতালান জার্সি গায়ে 500তম গোল পূরণে শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবটির বর্তমান ও সাবেক তারকা ফুটবলাররা। 2005 সালের যে টকবকে এক আর্জেন্টাইন তরুণ শুরু করেছিলেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে প্রতিপক্ষের জালে গোলের উৎসবের, আর এল ক্লাসিকোর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ডেরায় বার্সেলোনার জার্সি গায়ে গোল করে স্মরণীয় করে রাখলেন নিজের অর্ধসহস্র গোলকে। 2004-05 মৌসুম অলিম্পিক স্টেডিয়ামে এসপানিওলের বিপক্ষে লা লিগার ম্যাচে বার্সেলোনার মূল দলে আগমন ঘটল আর্জেন্টাইন এক তরুণ ফুটবলারের। সাইডলাইনে দাঁড়িয়ে মাঠে নামার অপেক্ষায় 30 নম্বর জার্সিধারী ঝাঁকড়া চুলের টকবগে এক তরুণ। সুপারস্টার ডেকোর পরিবর্তে যিনি মাঠে নামলেন তার নাম লিওনেল মেসি। আদর করে যাকে ডাকা হয় লিও বা সিংহ নামে। নেমে কিছুক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করে সতীর্থদের বল যোগানে সহযোগিতা করে যাচ্ছিলেন এই আর্জেন্টাইন। দলের হয়ে করা প্রথম গোলটি রেফারির কাছে গ্রহণযোগ্য না হওয়ায় বাতিল করে দেয়া হলো। তবে আফসোস ছিল না মেসির। কিছু সময় পর ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো খুদে সতীর্থের কাছে ডিবক্সের আগেই বল বাড়িয়ে দিলেন, যা গোলে পরিণত করে কাতালানদের হয়ে প্রথম ম্যাচেই নিজেকে সিনিয়র সতীর্থদের কাছে ভরসার প্রতীক হিসেবে প্রমাণ করলেন লিওনেল মেসি। সেই থেকে গল্পের শুরু বার্সা রাজপুত্রের আজকের অবস্থানে উঠে আসার। বার্সেলোনার জার্সি গায়ে সেভিয়ার হয়ে পূরণ করলেন নিজের 100তম গোল। এরপর একে একে 200তম গোলে ভ্যালেন্সিয়া, 300 গ্রানাডা ও 400তম গোলটি করেন সেভিয়ার বিপক্ষে। রিয়াল মাদ্রিদের মাঠে ছুঁয়ে ফেললেন 500তম গোলের রেকর্ড। সাথে দলকে জিতিয়ে উপহার দিলেন ক্লাব ইতিহাসের সবচেয়ে জমজমাট এক ম্যাচের। এবার দেখা যাক 500টি গোল করতে কোন টুর্নামেন্টে কটি গোল করেছেন মেসি। কাতালোনিয়ার জার্সি গায়ে 13টি মৌসুমে লা লিগায় 337টি ম্যাচে তার গোল সংখ্যা 343টি, কোপা দেল রেতে 61 ম্যাচে 43, চ্যাম্পিয়ন্স লিগে 115 ম্যাচে 94 ও অন্যান্য টুর্নামেন্টে 24 ম্যাচে 20 গোল করে ক্যারিয়ারের 500তম গোলের রেকর্ড স্পর্শ করেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। এদিকে মেসির এমন অর্জনে অভিনন্দন জানিয়েছেন বার্সার সাবেক ও বর্তমান ফুটবলাররা। জুভেন্টাসে পাড়ি জমানো সাবেক সতীর্থ দানি আলভেস মেসির সাথে খেলেছেন বলে নিজেকে সৌভাগ্যবান বলে ইনস্টাগ্রামে একটি পোস্টও দিয়ে দিয়েছেন। আর স্যামুয়েলই তো আরেকটু বেশি আবেগতাড়িত হয়ে মেসিকে ঈশ্বরের সাথে তুলনা করেছেন। এছাড়া প্রথম গোলের অ্যাসিস্টে থাকা রোনালদিনহো ও বর্তমান সতীর্থ ইনিয়েস্তা নেইমারও সামাজিক বিভিন্ন গণমাধ্যমে মেতেছেন মেসি বন্দনায়। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। মেসির শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয়ে দারুণ উচ্ছ্বসিত বার্সেলোনার কোচ লুই এনরিকে। ফুটবল বিশ্ব আদর্শ একটি বার্সা রিয়াল দ্বৈরথ উপভোগ করেছে বলেও মনে করেন তিনি। অন্যদিকে ঘরের মাঠে 3 পয়েন্ট হারিয়ে খুবই হতাশ রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। বল দখলের লড়াইয়ে মাদ্রিদ উইঙ্গার মার্সেলোর কনুইয়ে আঘাত পেয়ে রক্ত গড়ালো মেসির গাল বেয়ে। এই আঘাতটা শুধু মুখেই নয়, রক্তক্ষরণ ঘটালো বহু প্রশ্ন আর তর্কবাণে জর্জরিত লিওর হৃদয়েও। মেসির বুট জোড়ায় এমন আগুন শেষ কবে দেখেছিল ফুটবল বিশ্ব? চিন্তা করে বলতে হবে। সান্তিয়াগো বার্নাবুর ক্লাসিক দ্বৈরথী জাদুকরের সেরা কৌশলটা বের করে আনলো যেন। অনেক অর্জনের যে ম্যাচে এলেমটেনকে প্রশংসার চাদরে জড়িয়ে নিলেন বার্সা কোচও। লিও আমাদের সেরা খেলোয়াড়, বার্সার হয়ে 500তম গোল করেছে সে। 92 মিনিটে গোল করে ম্যাচ জেতানোটা সত্যি দারুণ ব্যাপার। এমন ফলাফলের পরেও অবশ্য শিরোপার কথা বলা যাচ্ছে না, তারপরও এমন একটি ম্যাচের অপেক্ষাতেই ছিলাম আমরা। অপেক্ষা, হ্যাঁ, কাতালান কোচ না বললেও জানতেন সবাই। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ে বিষণ্ণ আর লা লিগায় শিরোপা। এই মৌসুমটা আসলে খুবই ঘটনাবহুল, এর মধ্যে অনেক ভালো কিছু হয়েছে। শেষ দিকে ওরা যখন 2-2 গোলে সমতায় ফিরল সেটা খুবই হতাশাজনক ছিল, তবে আমরা অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে এনেছি। স্পেনের এক শহরে যখন ফুটবলীয় সুখের বাতাস বইছে, তখন প্রিয় মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে ট্র্যাজিক হারে অস্বস্তিতে বার্নাবুর আশপাশ। আবেগে সমর্থক তো বটেই, পেশাদার কোচ জিনেদিন জিদানও তাই যেন সপ্রতিভ হয়ে কোনো ব্যাখ্যা দিতে পারলেন না।
ভেবেছিলাম আমরা তৃতীয় গোলটি করতে পারবো। 10 জন নিয়ে এমন চাপের মধ্যেও সমতায় ফেরাটা খুবই কঠিন ছিল। খেলোয়াড়দের উপর আমার কোনো অভিযোগ নেই। আমরা জয়ের জন্য সব রকমের চেষ্টা করেছি। ঘরের মাঠে এই সময় 3 পয়েন্ট হারানোটা আমাদের প্রাপ্য নয়। তবে আমি আগের মতোই বলবো, এল ক্লাসিকোর ফলাফলই শিরোপা নির্ধারণী নয়। খেলোয়াড়ি জীবনে এনরিকে খেলতেন বার্সেলোনায়, আর রিয়াল মাদ্রিদের জার্সি রাঙিয়েছেন জিদান। নিজ নিজ ক্লাবের কোচের দায়িত্ব এখন তাদের, তাই এল ক্লাসিকোর মর্মটা তাদের কাছে সময় সংবাদ। এদিকে লিওনেল মেসিকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি করায় শাস্তি বাড়তে পারে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোসের। বার্সেলোনার বিপক্ষে ম্যাচে নিজেদের ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে চরম হতাশ রিয়াল মাদ্রিদ সমর্থকরা। সেই সঙ্গে বার্সা তারকা লিওনেল মেসির জাদুকরী পারফরমেন্সে মুগ্ধ তারা। এল ক্লাসিকোর এই মর্যাদার দ্বৈরথ উপভোগ করতে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম সহ গোটা মাদ্রিদ শহর জুড়েই ছিল ব্যাপক আগ্রহ। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে লিওনেল মেসির গোলে আশা ভঙ্গ হয় লস ব্লাঙ্কোস সমর্থকদের। কেউ কেউ কোচ জিনেদিন জিদানের কৌশলের সমালোচনা করেন, আবার কেউ কেউ রেফারিং নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তবে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মেসি পার্থক্য গড়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তারা। আমি বলবো জিদানের কারণেই ম্যাচ হেরেছি আমরা। 2-2 ড্রয়ের ফলাফলটাই যৌক্তিক ছিল, কিন্তু সে ঝুঁকি নিয়েছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, শেষ মুহূর্তে কি হলো এটা। খুবই খারাপ খেলেছি আমরা। এই ম্যাচের সেরা ফলাফল হতে পারত ড্র। রেফারি সব সিদ্ধান্তই বার্সেলোনার পক্ষে দিয়েছেন, এটা একেবারেই অনৈতিক। এমনটা না হলে আমরা জিততেও পারতাম। আমি রোনালদোর খুবই বড় ভক্ত, কিন্তু মেসিকে দেখুন ও রোনালদোর চেয়ে স্পষ্টভাবেই এক ধাপে গিয়ে সহজে সুযোগগুলো হেলায় হারিয়েছে রোনালদো, কিন্তু মেসি সত্যি জাদু দেখিয়েছে। দারুণ একটি ম্যাচ দেখলাম, তবে 2-2 গোলের ফলাফল নিয়ে রিয়াল মাদ্রিদ খেলা শেষ করতে পারলে খুব ভালো হতো। আবাহনী ক্লাব কর্তৃক বহিষ্কৃত 5 ফুটবলারের নিষেধাজ্ঞা বিধিসম্মত নয় বলে ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। পাশাপাশি জামাল ভুঁইয়ার এ মৌসুমে সাইফ স্পোর্টিং ক্লাবে খেলাও বৈধ বলে ঘোষণা করেছে তারা। সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাফুফে। গেল রোববার সন্ধ্যায় বাফুফে ভবনে স্ট্যান্ডিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর জুয়েল রানা, হেমন্ত ভিনসেন্ট, আরিফুল ও শাকিলের উপর থেকে এই বিধিনিষেধ উঠে যাওয়ায় তারা এ মৌসুমে খেলতে পারবেন সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীর অভিযোগের প্রেক্ষিতে কোচ শফিকুল ইসলাম মানিককে তাদের কাছ থেকে নেয়া 6 লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বাফুফে। আর তা না হলে তাকে অন্য কোনো ক্লাবের বৈধ কোচ হিসেবে বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কাগজে কলমে অভিজ্ঞ দল গড়েও এবার শিরোপার আশা দেখছে না দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের ফুটবলাররা। যদিও ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে শিরোপার জন্য খেলবে সাদা কালো জার্সিধারীরা। আনুষ্ঠানিকভাবে দলবদল না করলেও নিজেদের দল গুছিয়ে নিয়ে ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছে তারা। মোহামেডান স্পোর্টিং ক্লাব বাংলাদেশের ফুটবলে ঐতিহ্যবাহী একটি দল। কালের আবর্তে তারা হারিয়ে ফেলেছে তাদের সেই গৌরব। সেই পেশাদার লিগও শুরু হয়েছে 1 দশক পেরুতে চলল, কিন্তু মোহামেডানের ঘরে এখনো অধরা সেই পেশাদার লিগের সর্বোচ্চ সাফল্য। স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপের সাথে সুপার কাপ সবগুলোই শোভা পাচ্ছে মতিঝিল পাড়ার এই ঐতিহ্যবাহী ক্লাবটির শোকেসে। শুধু নেই পেশাদার লিগের সাফল্যটা। অভিজ্ঞতা এবং তারুণ্য সবকিছুর সংমিশ্রণে দল গড়লেও তা নিয়ে খুব একটা বেশি আশাবাদী নয় দলের ফুটবলাররা। এমিলি, তকলিস, মিঠুন, লিঙ্কন, নাসিরুল, সোহেলদের মতো অভিজ্ঞরা সাদা কালোদের ডেরা সমৃদ্ধ করলেও তাদের নিয়ে নিজেদের ফেভারিট ভাবতে নারাজ তারা নিজেরাই। আমরা ভালো প্লেয়ার, আমরা জানি যে আমরা পারফরমেন্স করতে পারবো। আর গত 2-3 বছর মোহামেডান টিম ভালো টিম ছিল না, এই বছর ভালো রহমতে ভালো টিম হয়েছে, তবে আমরা আন্ডারডগ। এবছর দলটা মোটামুটি আমি বলবো যে একটা ব্যালেন্স দল হয়েছে, বাট এখানে এখনই বলা যাবে না যে আমরা লিগ চ্যাম্পিয়ন হব বা অন্যান্য টুর্নামেন্টগুলি চ্যাম্পিয়ন হব। 2010 সালে 16 জন জাতীয় দলের ফুটবলার নিয়ে দল গঠন করেছিল মোহামেডান, তারপরেও আসেনি আহামরি সাফল্য। এবার কোচ হিসেবে চূড়ান্ত করা ভারতের সৈয়দ নইমুদ্দিন 2-1 দিনের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন। তার আগেই অবশ্য 25 জন ফুটবলার নিয়ে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে মোহামেডান। ফুটবলাররা নিজেদের আন্ডারডগ ভাবলেও দলের ম্যানেজমেন্ট অবশ্য ভাবছে ভিন্ন কথা। দলে যেসব খেলোয়াড়দেরকে আমরা এবার এনেছি, আমি মনে করি তারা যোগ্যতা সম্পন্ন খেলোয়াড়, তাদের কোয়ালিটি আছে, তাদের ক্যাপাবিলিটি আছে, এবং আমার দৃঢ় বিশ্বাস এই বছর ইনশাআল্লাহ একটা ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে। এ সপ্তাহের মধ্যেই বাফুফে ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে দল বদল করবে মোহামেডান, এমনটাই জানিয়েছেন মোহামেডানের এই কর্মকর্তা।
সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। ফকিরাপুল ইয়াং মেন্স দেশের ক্লাব ফুটবলে এক পরিচিত নাম। 1962 সালে প্রতিষ্ঠার পর এবারই প্রথমবার ক্লাবটি অর্জন করেছিল দেশের সর্বোচ্চ পর্যায়ের পেশাদার ফুটবল লিগে অংশগ্রহণের সুযোগ। কিন্তু আর্থিক জটিলতার কারণে বিপিএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় মতিঝিল পাড়ার ক্লাবটি। ক্লাবের সাধারণ সম্পাদকের দাবি, বাফুফের বেঁধে দেওয়া সময়ের মধ্যে দলবদল সম্ভব না হওয়ায় লিগ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে তারা। আগামী 12 জুন থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের 10ম আসর। 2007 সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের মোট দলের সংখ্যাটা এখনো নির্দিষ্টই করতে পারেনি বাফুফে। 9 থেকে 13 বছরের পরিবর্তনে পরিবর্তিত হয়েছে দলের সংখ্যাও। সদ্য সমাপ্ত বিএসএল এ 14 ম্যাচে 7 জয়, 6 ড্র ও 1 হারে 27 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন দল হিসেবে বিপিএল এ উত্তীর্ণ হয় মতিঝিল পাড়ার ক্লাব ফকিরাপুল ইয়াং মেন্স। এরপরও আর্থিক জটিলতার কারণ দেখিয়ে এবারের পেশাদার লিগে অংশ নিচ্ছে না ক্লাবটি। যদিও ক্লাব কর্তাদের দাবি, ফেডারেশনের দলবদলের জন্য বেঁধে দেওয়া সময়ের মারপ্যাচে পড়েই দেশের সর্বোচ্চ পর্যায়ের লিগে অংশ নিতে পারছেন না তারা। দলবদল, তারপরে থেকে ক্যাম্প শুরু হয়ে গেল কন্টিনিউ আমাদের। আফটার দ্যাট আমরা লিগে অংশগ্রহণ করলাম, চ্যাম্পিয়ন হলাম, তারপর হলো আবার 2 মাস 2.5 মাস মাথায় আবার দলবদল। এই সময়টা আমাদের জন্য খুব পুয়ার আর কি। যদি সময় পেতাম তাহলে দলটা ভালোভাবে গোছাতে পারতাম। তো যদিও ফকিরাপুল আসলে ঠিক শেষ মুহূর্তে এসে তাদের সেই আবেদনটা বাফুফিত করেছে, যেটা দলবদল শুরু হওয়ার আগে হলে ভালো হতো, বাট আমরা মনে করি আসলে যে এই মৌসুমের জন্য আমাদের দিস ইজ ফাইনাল। আমাদের প্রিমিয়ার লিগে 12টি দল খেলবে, চ্যাম্পিয়নশিপ লিগে 10টি দল খেলবে। ওয়ান্ডারার্স, ওয়ারি, ভিক্টোরিয়া কিংবা বাড্ডা জাগরণী, বাফুফের উদাসীনতায় বিভিন্ন সময়ে চমক জাগানো ক্লাবগুলি হারিয়ে গেছে ধূমকেতুর মতোই। তাই তো লিগের পাশাপাশি এসব ঐতিহ্যবাহী ক্লাব নিয়ে আলাদা টুর্নামেন্টের দাবি সাব্বির হোসেনের। আপনাকে তো আসতে হবে, ঘরের বাইরে আসতে হবে। শুধু লিগ কেন্দ্রিক না হলেও স্বাধীনতা কাপ, তারপরে বিজয় দিবস কাপ, তারপরে বঙ্গবন্ধু কাপ, সেই ক্ষেত্রে ফেডারেশন ভূমিকা নিতে পারে। সে সঙ্গে আসন্ন চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে আবারও ফিরে আসার অঙ্গীকার ইয়াং মেন্সের এই ক্লাব কর্তার কণ্ঠে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দেশ এবং দেশের বাইরে ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন ডিসিপ্লিনের সাফল্য অর্জনের সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দেয়া হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। আনসার ও ভিডিপি সদর দফতরে অডিটোরিয়ামে তাদের এই সম্মাননা দেয়া হয়। 10টি ইভেন্টে অংশ নেয়া ক্রীড়াবিদদের মাঝে 11,81,500 টাকার প্রাইজ মানি তুলে দেন আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান। পরিণাম দিয়ে পাতি হ্যাঁ। সুস্থ দেহ সুস্থ মন রাখতে পারে ক্রীড়াঙ্গন, এই মূল মন্ত্রকে ধারণ করে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আনসার ও ভিডিপি ক্রীড়াদল জ্যোতি ছড়াচ্ছে ক্রীড়াঙ্গনেও। এই বাহিনীর ক্রীড়াবিদরা বিশ্ব মঞ্চে উড়িয়েছে লাল সবুজের পতাকা। পানি পিলা দিয়া থা। গেল বছর ভারতে অনুষ্ঠিত এসএ গেমসে বাংলাদেশ আনসার ও ভিডিপির অ্যাথলেটরা বিভিন্ন ডিসিপ্লিনে অংশ নিয়ে 1টি স্বর্ণ, 6টি রৌপ্য এবং 11টি ব্রোঞ্জ পদক এনে দিয়েছে বাংলাদেশকে। আন্তর্জাতিক মঞ্চে বাহিনীর অ্যাথলেটদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ তাদের পুরস্কৃত করা হয়েছে এর আগেও। গেল বছরটাও দেশের ক্রীড়াঙ্গনে আলোকিত আনসারের ক্রীড়া দল। 2016 থেকে 17 সাল পর্যন্ত জাতীয় পর্যায়ে 15টি ডিসিপ্লিনে অংশ নিয়ে আনসার বাহিনী 10টিতে চ্যাম্পিয়ন, 4টিতে রানার্স আপ এবং 1টিতে তৃতীয় স্থান দখল করে। জাতীয় পর্যায়ের এই সকল ইভেন্টে 92টি স্বর্ণ, 79টি রৌপ্য এবং 69টি ব্রোঞ্জ পদক লাভ করেন তারা। জিমন্যাস্টিক্স, ফেন্সিং, আর্চারি, অ্যাথলেটিক্স সহ মোট 10টি ইভেন্টে অংশ নেওয়া ক্রীড়াবিদদের মাঝে 11,81,000 টাকার প্রাইজ মানি প্রদান করা হয়। সংবর্ধনা পেয়ে ক্রীড়াবিদরা উচ্ছ্বাস প্রকাশের সাথে জানালেন এমন আয়োজনের ধারাবাহিকতা রাখার। এই সুযোগটা যদি অব্যাহত থাকে এবং আমরা আগামী যত খেলা আছে এবং ভবিষ্যতে আরো ভালো ফলাফল দিতে পারবো বাংলাদেশকে এবং দেশের মাটিতে, এইটার জন্য আরো অনেক বেশি উৎসাহ যোগাবে আমাদের। যেহেতু আমরা এখনই বুঝতে পারছি যে না, আমাদের জন্য যেরকম আমরা দিতেছি তার থেকে বেশি আমরা আরো পাবো। তো আমাদের সবসময় এরকম ভাবে হয়, সব প্লেয়ারের জন্য ভালো হবে, নেক্সট সবার জন্যই ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, যারা আগ্রহ বাড়বে, প্র্যাকটিসের জন্য ভালো হবে। ভবিষ্যতেও সফল অ্যাথলেটদের পুরস্কার প্রদানের পাশাপাশি তাদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধির আশ্বাস দিলেন আনসার ভিডিপির মহাপরিচালক। অর্থনৈতিকভাবে সাহায্য করলাম এবং এতে আমি মনে করি তারা আরো বেশি অনুপ্রাণিত হবে এবং এই অনুপ্রেরণার রেশ ধরে আমি আশাবাদী যে এবছর আমরা আরো বেশি ভালো ফলাফল পাব। এককভাবে স্বর্ণপদক জয়ীদের 12,000, রৌপ্য 7,000 এবং ব্রোঞ্জ পদক জয়ীদের জন্য 6,000 টাকার প্রাইজ মানি দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠানে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দেশের হকির খবর। আগামী 27 মার্চ থেকে শুরু হচ্ছে জাতীয় হকি গোল্ড ক্লাবের 31তম আসর। 8 গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে 32টি দল, যেখানে গ্রুপ 4-এ দিনাজপুর, রাজশাহী ও
ও বরিশাল জেলার সঙ্গে লড়বে গত আসরের সেমিফাইনালিস্ট এবং 2002 সালের চ্যাম্পিয়ন ঢাকা জেলা। আসরকে সামনে রেখে এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন দলগুলো। টার্গেট হলো সেমিফাইনাল। আর যেহেতু আমাদের ঢাকা জেলার অনেক প্লেয়ার বাহিনীতে কিংবা বিভিন্ন বাহিনীতে আছে, এর জন্য সমস্যা হয়ে যায় টিম করতে। মোটামুটি এখন পর্যন্ত ব্যালেন্স আছে, ইনজুরি একটু সমস্যা আছে, পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই চায় যে আমরা আমার নিজের জেলারে চ্যাম্পিয়নশিপ আইনা দিই, আমার নিজের জেলা হয়ে খেলি, এটা সবারই একটা টার্গেট থাকে। জিম ভাই নেভিতে খেলা, ওনাদের সাথে আমার খেলা পরে 2 ব্যাক সাইড ন্যাশনাল টিমে খেলবো। তো আশা করি ইনশাল্লাহ আমি ন্যাশনাল টিমে 2তে ঢুকবো। সিরিয়ার খবর। সিরিয়ায় দুর্বল জেনোয়াকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। এ জয়ে 33 ম্যাচে 83 পয়েন্ট নিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেল মাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার বিপক্ষে ম্যাচ শেষে বিশ্রামে ছিলেন দলের সেরা তারকা চিয়েল্লিনি, বুফন ও দানি আলভেস। তাদের ছাড়াই জেনোয়ার মুখোমুখি হয় জুভেন্টাস। নিজেদের মাঠে শুরু থেকেই আধিপত্য ছিল অ্যালেগ্রির দলের। ম্যাচের 17 মিনিটে আত্মঘাতী গোল করে বসেন জেনোয়ার মনোজ, আর তাতেই লিড নেয় স্বাগতিকরা। 1 মিনিট পরই লিড দ্বিগুণ করেন ডিবালা। 2 গোলে পিছিয়ে পড়েও জুভেন্টাসের শক্ত রক্ষণের সঙ্গে পেরে ওঠেনি জেনোয়া। উল্টো 41 মিনিটে মানজুকিচের নৈপুণ্যে 3-0 এগিয়ে যায় জুভেন্টাস। বিরতির পর এক পেশে ম্যাচে আধিপত্য ছিল জুভেন্টাসেরই। 64 মিনিটে বানুচ্চির গোলে 4-0 এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে জুভেন্টাস। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করতে ইপিএল এ দিনের একমাত্র ম্যাচে মাঠে নামবে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে টেবিল টপারদের প্রতিপক্ষ সাউদাম্পটন। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার রাত 2:45টায়। গেল ম্যাচে জয় পেলেও সময়টা মোটেও ভালো যাচ্ছে না চেলসির। ঘরের মাঠে সবশেষ 7 ম্যাচে তারা জয় পেয়েছে কেবল একটিতে। তাই পরিসংখ্যানের স্বস্তি মিললেও স্ট্যামফোর্ডে ম্যাচ হওয়ায় নির্ভর থাকতে পারছেন না চেলসি বস। এছাড়াও ব্লুজদের দুশ্চিন্তায় আছে দলের অন্যতম ভরসার প্রতীক দিয়েগো কস্তার অফ ফর্ম নিয়ে। অন্যদিকে সাউদাম্পটন লিগে নিজেদের শেষ ম্যাচে হারলেও তাদের অনুপ্রেরণা যোগাচ্ছে প্রতিপক্ষের মাঠ। ঘরের মাঠে ধূসর দলটি তেতে উঠে অন্যের ডেরায় গিয়ে, যেখানে সবশেষ 4 দেখায় 3টিতে জয় তুলে নিয়েছে সেইন্টসরা। সেই অনুপ্রেরণা থেকেই এই ম্যাচে জয় তুলে নিতে চায় সাউদাম্পটন। সাবেক ইংলিশ তারকা ফুটবলার ডেভিড বেকহামকে সংবর্ধনা দিয়েছে প্রফেশনাল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন PFA। ক্যারিয়ার জুড়ে ফুটবলে অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে পুরস্কার দিয়েছে ইংলিশ ফুটবলের এই সংগঠনটি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 6টি প্রিমিয়ার লিগ শিরোপা, 2টি FA কাপ ও 1টি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছেন বেকহাম। তার স্বীকৃতি হিসেবে ইংলিশ ফুটবলের এ সম্মানজনক পুরস্কার লাভ করলেন বেকহাম। এছাড়াও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে 115টি ম্যাচ খেলে বেশ কয়েকটি শিরোপা জয় করেছেন তিনি। এর আগে PFA এর বর্ষসেরা পুরস্কার লাভও করেন চেলসি মিডফিল্ডার এনগোলো কান্তে। আত্মহননের পথ বেছে নিলেন চেক প্রজাতন্ত্র জাতীয় দলের সাবেক ফুটবলার ফ্রান্টিসেক রাজতুরাল। 2016 সাল থেকে তুরস্কের ক্লাব গাজিয়ান টেপস্পোরোলের হয়ে খেলছেন রাজতুরাল। ক্লাবের হয়ে এখন পর্যন্ত 12টি ম্যাচ খেলেছেন 31 বছর বয়সী ফুটবলার। সোমবার সকালে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় রাজতুরালের মৃতদেহ পাওয়া যায়। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন এই মৃত্যু দুর্ভাগ্যজনক। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন এই বিষয়ে কিছুই জানেন না বলেও জানিয়েছেন তারা। 2012 থেকে 2014 সাল পর্যন্ত চেক প্রজাতন্ত্র জাতীয় দলে মোট 14টি ম্যাচ খেলেছেন রাজতুরাল। টেনিসের খবর। মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা ধরে রাখলেন রাফায়েল নাদাল। ফাইনালে স্বদেশী আলবার্টো রামোসকে হারিয়েছেন তিনি। মন্টে কার্লো মাস্টার্সে বরাবরই বেশ সফল রাফায়েল নাদাল। আসরের বর্তমান চ্যাম্পিয়নও তিনি। 2017 সালে এর আগে 3টি আসরের ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি এই স্প্যানিশ তারকার। এবার তাই মরিয়া ছিলেন ক্যারিয়ারের 10ম মন্টে কার্লো মাস্টার্স জয়ের জন্য। স্বদেশী আলবার্তো রামোসের বিপক্ষে প্রথম সেট খুব সহজেই 6 গেমে জিতে নেন তিনি। এরপর পরের সেটেও রামোসকে কোনো সুযোগ দেননি নাদাল। 6-3 গেমে জিতে দাপটের সঙ্গেই বছরের প্রথম শিরোপা জয়ের আনন্দে মাতেন এই স্প্যানিশ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্ট ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের লক্ষ্যের কথা তুলে ধরবেন অধিনায়ক মাশরাফি। দলে সুযোগ পেয়ে রোমাঞ্চিত মেহেদী মিরাজ। মেসির রেকর্ড 500তম গোলে রিয়ালের স্বপ্ন বিধ্বস্ত। বার্সেলোনার খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকদের গগন কাঁপানো উল্লাস। আবাহনী ক্লাব থেকে বহিষ্কৃত 5 ফুটবলারের নিষেধাজ্ঞা বিধিসম্মত নয় ঘোষণা বাফুফের। ফুটবলাররা খেলতে পারবেন সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে। এবং অভিজ্ঞ দল গড়েও শিরোপা জয়ের আশা দেখছে না মোহামেডানের ফুটবলাররা। পেশাদার লীগ ফুটবলের সুযোগ পেয়েও আর্থিক জটিলতার কারণে নাম প্রত্যাহার ফকিরাপুলের।
দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ে।